যে ভাঙড়ে মনে হচ্ছে নওশাদ জিতে যাবে, এছাড়াও আরো দুটো তিনটে সিট আইএসএফ জিততে পারে, কি বলবো? দেখুন আমাদের তোবা সিদ্দিকি তো কখন কি বলে ঠিক নেই, মাথা খারাপ ওর। কারণ এখানে একটা ইফতারের মাজলিস আমরা করেছিলাম, তিনি এখানে এসেছিলেন, তিনি পয়সা ছাড়া কিছু বোঝেন না। তাই এই কাসেম সিদ্দিকিকে দলে নেওয়ার জন্য আজকে সে ভাবছে যে তার সব হাতছাড়া হচ্ছে, কিন্তু দলের সিদ্ধান্তকে সবসময় মান্যতা দিতে হবে। তাই এই কাসেম সিদ্দিকিকে দলে নেওয়ার ফলে এই হাউতাশ হয়ে গেছে তোবা সিদ্দিকি, এর মাথা খারাপ হয়ে গেছে। এখন বলছে আইএসএফ ভাঙড়ে জিততে পারে এবং আরও 2-4টে সিট পেতে পারে। তার মানে এও একটা বড় বেঈমান আমি বলবো। কারণ এই ধরনের কথা তো আগে বলেনি, কাসেম সিদ্দিকি যোগ হওয়ার আগে তো বলেনি, তাহলে আজকে কেন বলছে? এ বড় বেঈমান আছে এই তোবা সিদ্দিকি। কারণ এই তোবা সিদ্দিকির আমরা কোনো দিনই মানিনি আর মানবও না, কারণ এর কথা কোনো গ্রহণযোগ্যতা নয় মানুষের কাছে। হ্যাঁ, তোবা সিদ্দিকি আমরা জানি যে আগাগোড়া আপনাদেরই সঙ্গে থাকে, আপনাদেরই সাথে থাকে। আজকে তিনি সামান্য বেসুরো হয়েছেন বলে আপনাকে তাকে বেঈমান বলছেন, এটা কিন্তু ঠিক না। না না, একটা কথা বলি, আপনাদের মাধ্যমে বলতে চাই, কথাগুলো ঠিকঠাক বলুক। কারণ এটা পীরজাদা আমরা বলি, সেই পীরজাদার কথা মতো যদি কাজ না হয়, সেই পীরজাদা যদি সঠিক কথাবার্তা না বলে, তাহলে সাধারণ মানুষ কিভাবে চলবে? তাদের দেখি লক্ষ্য করি তো সাধারণ মানুষ পথ চলছে। কিন্তু আজকে তারা যদি বেসুরে কথাবার্তা বলে, যে তারা যদি বাজে বাজে মন্তব্য করে, একের পর এক কথা বদলায়, তাহলে আমাদের তো নিশ্চিতভাবে তাদের মানা উচিত নয়। আরও পীর আছে ওখানে, নিশ্চিতভাবে ভালো মানুষ আছে, তাদের কথা শুনবো আমরা, তাদের কথা মতোই আমরা চলবো। ফুরফুরা শরীফ আমাদের একটা ভ্রাতৃত্বর ফুরফুরা শরীফ, সমস্ত মানুষ সেখানে যাতায়াত করে। আপনারা জানেন দাদা হুজুর আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু আনহু সেখানে আছেন। আমাদের দাদা হুজুরের অনুসারে আমরা চলি, তাদের 4 औलाद আছে, তাদের 5 औलाद আছে, সেইভাবে আমরা চলাচলতি করব। কিন্তু এই তোবা সিদ্দিকির কথা নিয়ে চলতে হবে এমন কোনো ব্যাপার নেই তো। এ তো একটা বড় চিটিংবাজ আমি মনে করি। কাসেম সিদ্দিকি কোনো অবস্থায় ভাঙড়ে দাঁড়াবে না, কারণ দল নিশ্চিতভাবে এমএলএ শওকত মোল্লার প্রতি ভরসা রেখেছেন এবং এমএলএ শওকত মোল্লার প্রতি ভাঙড়ের মানুষ ভরসা করেছেন। উনি কি দুই জায়গায় দাঁড়াবেন? নিশ্চিতভাবে এমএলএ শওকত মোল্লা দলের সঙ্গে কথা বলবে, শওকত মোল্লার সঙ্গে আলাপ আলোচনার মধ্যে দিয়ে ভাঙড়ের প্রার্থী ঠিক হবে। সেই প্রার্থী ভাঙড়ে শওকত মোল্লার নেতৃত্বেই দাঁড়াবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভরসা করেছেন শওকত মোল্লাকে। তাই আমরা শওকত মোল্লা যেভাবে আমাদের হাঁটতে বলবে ভাঙড়ে, আমরা সেইভাবেই ভোটে লড়াই করব। কোনো অবস্থাতে কাসেম সিদ্দিকিকে ভাঙড়ে না, দাঁড়াবার কোনো ব্যাপারই নেই তো। আমরা তো বলেছি কাসেম সিদ্দিকি কেন, এখানে কলা গাছকে দিলেও জিতবে ভাঙড়ে, যে জায়গায় তৈরি করেছে এমএলএ শওকত মোল্লা। কিন্তু সেই রকমই আভাস পাচ্ছি আমরা। নলমুড়ির একজন আইএসএফ নেতা রাহুল মোল্লা, তিনি বলছেন যে আমি জেলে ছিলাম 63 দিন সোনপুরে গন্ডগোলের জন্য। জেল থেকে ঘুরে আসার সঙ্গে সঙ্গে আমাকে তৃণমূলের 9 জন নেতা যোগাযোগ করেছেন যে যদি নাকি ভাঙড়ে কাসেম সিদ্দিকিকে দাঁড় করানো হয়, তাহলে কিন্তু আমরাই আইএসএফকে আবার ভোট দেবো। তাহলে গাদ্দার মুক্ত হলো কি হবে? দেখুন, এই যে রাহুল বলছেন, একটা বাচ্চা ছেলে, ও কি বোঝে সব সম্পর্কে? ও একটা ভোটার, ওর সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতারা কথা বলছে, ও এত বড় হাইকমান হয়ে গেছে? এইসব মিথ্যে কথা বলে মানুষকে ধাপ্পা দেওয়া যাবে না, টুপি পরানো যাবে না। 2026 সাল যে মিশন আমাদের, এমএলএ শওকত মোল্লার নেতৃত্বে ভাঙড়ে লড়াই হবে। সেই লড়াইতে যদি আমাদের দল একটা তালগাছকে দাঁড় করিয়ে দেয়, এমএলএ শওকত মোল্লার নেতৃত্বে আমরা লড়বো এবং 1 লক্ষ ভোটে ভাঙড়ে জিতবে। এসব রাহুল ফাউল খুঁজে পাওয়া যাবে না। আপনি ব্যক্তিগতভাবে ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকী যদি দাঁড়ায়, আপনি ব্যক্তিগতভাবে কতটা খুশি হবেন বা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে তাকে জেতানোর চেষ্টা করবেন? না, কাসেম সিদ্দিকিকে এখানে দাঁড় করাতে হবে এমন তো কোনো ব্যাপার নয়। যদি আমি জানি কাসেম সিদ্দিকি কোনো অবস্থায় ভাঙড়ে দাঁড়াবে না। এটাও একটা পার্ট বলেছে, ঠিক কথা, কিন্তু একটা পার্ট আছে যেটা হয়তো আমাদের হাসিবুল ভাই হয়তো অতটা ওইদিকে করেনি। স্বাভাবিকভাবে কত দিকে খবর রাখবেন, এই ঘটনা ঘটছে। এবার আমি আপনাদের কাছে সত্যি বাহবা দেবো আপনাদেরকে। আজকে আপনাদের চাপে পড়ে, আমি আপনাদের বলছি, ডিজিটাল প্ল্যাটফর্মে যারা কাজ করছেন, আপনাদের চাপে পড়ে তথাকথিত মেইন স্ট্রিমরাও যে খবরগুলো দেখাতো না, এড়িয়ে যাওয়ার কারণ গায়ে গন্ধ থাকতে পারে, এড়িয়ে যাওয়ার কারণ নামের আগে পরে টাইটেল থাকতে পারে, এড়িয়ে যাওয়ার হতে পারে যে মালিক নির্দেশ দেয়নি। কিন্তু আজকে আপনাদের চাপে পড়ে কম্পিটিশন এতটাই আপনারা দাঁড় করিয়ে দিয়েছেন, তারাও কিন্তু দেখাতে বাধ্য হচ্ছে সমাজের অনেক অন্যায় অনাচারকে। আজকে যারা বিগত 10 বছর 5 বছর আগে খবর হতো না মেইন স্ট্রিমে, আজকে তারা করতে বাধ্য হচ্ছে বিকজ অফ
a digital platform. Because of digital media. তো আমি আপনাদের বলবো এই ধরনের আপনারা এই কাজে লেগে থাকুন। হাসিবুল ভাই একটা সত্যি খুব ভালো কথা বলেছে যে আমরা মনে করি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ খাতায় কলমে নাই ভাই, এটা ট্র্যাডিশন হয়ে আছে, চলতি খাতায় কলমে নাই, চতুর্থ স্তম্ভ আমরা বলি। সেই জায়গাটা ধরি আমি বিতর্ক না কি কাজ আপনাদের কি হওয়া দরকার, আমি মনে করি জোড়া দরকার, ভাঙা নয়, সবসময় জোড়ার দরকার, আর সঠিকটা তুলে ধরা। আপনার সাথে দেখুন আমার সাথে অনেক সাংবাদিকের ব্যক্তিগত অনেক ভালো সম্পর্ক আছে, কিন্তু ওই সাংবাদিক আমার বিপক্ষে খবর করেছে, কিন্তু একবারের জন্য কেউ বলতে পারবে না তাকে ফোন করে, ভাই তোমার সাথে এত খবর ভালো সম্পর্ক আমার এটা করলে কেন, আমার বিপক্ষে খবর করেছে, আমার পক্ষে খবর করেছে। এটা হবে, এটা সাংবাদিক আপনার সত্তা, এটাকে আপনাকে ধরে রাখতে হবে। তবে হ্যাঁ, পজিটিভ করার চেষ্টা করবেন, যেটা বলেন ঠিক কথা, যে কোনো খবর পরিবেশন করে দুজনের মধ্যে ঝামেলা না লাগিয়ে ওর থেকে এড়িয়ে যাওয়া অনেক ভালো। আর বাস্তব কথাটা তুলে ধরতে হবে, অন্যায় করে অন্যায়কে অন্যায় বলেই সার্টিফাইড করতে হবে, সেটা কোনো কম্প্রোমাইজ নাই। আমি অনুরোধ আপনাদের করবো আপনারা বেশি বেশি করে 85 to 10 পয়েন্ট দিয়েছে, 85 to 100% যে পয়েন্টস এটা গুড, 70 to 85 স্যাটিসফ্যাক্টরি দিয়েছে, 55 to 70 প্রবলেমেটিক দিয়েছে, 40 to 55% ডিফিকাল্ট, আর বিলো 40 ভেরি সিরিয়াস। আর আমাদের স্বাধীন ভারতবর্ষে, আমাদের মানে মহান ভারতবর্ষের কত এই মুহূর্তে পয়েন্টস কত দিয়েছে জানেন? 32.96%, মানে 33%, মানে ভেরি সিরিয়াস আমাদের এখানকার সাংবাদিক স্বাধীনতা। আমাদের বর্ষবর্তী রাষ্ট্র কদিন আগে ওদের ওদের স্বাধীন দেশে মানে একটা বিপ্লব ঘটলো, ঘটার পরে হচ্ছে বাংলাদেশ আমাদের থেকে এগিয়ে আছে জানেন। শ্রীলঙ্কা, যেখানকার মানুষজন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে তাড়িয়ে দিয়ে নতুন আবার সরকার গঠন করলো ভোটের মাধ্যমে, আমাদের থেকে এগিয়ে আছে। নেপাল আমাদের থেকে এগিয়ে, আমাদের বর্ষবর্তী রাষ্ট্রের কথা বলছি। মালদ্বীপ আমাদের থেকে এগিয়ে। ভাবতে পেরেছেন আমরা কোন জায়গায় আছি? কেন? আমরা যে খবরটা আমার মনের মতো হচ্ছে না, তখনই আমি তার উপরে দমন প্রয়োগ চালিয়ে দিচ্ছি। এর ফলে আজকে আমাদের সাংবাদিক স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে, সঠিক খবর পরিবেশন করার সাহসও পাচ্ছে না, কারণ অ্যাটাক হয়ে যেতে পারে। বাস পরিবেশন করলে থানা থেকে এসে ধমকাচ্ছে, চমকাচ্ছে, এই ধরনের অনেক কিছু হচ্ছে। এগুলো বন্ধ হবে তখনই যখন আপনারা ঐক্যবদ্ধ হবেন। আমি আশা করব, আমি শেষ করছি বক্তব্য, নেতাদের প্রতি অনেকটা বুকে ফেললাম, জ্ঞান দিয়ে ফেললাম, আমাকে খবর নজরে দেখবেন। আমি আপনাদের এই জেলা সম্মেলনে সার্বাঙ্গীন সফলতা কামনা করি। আপনাদের দ্বারাই সমাজের আরো বেশি বেশি মানুষ উপকৃত হবে এই কামনা করি। আপনাদের দ্বারা আমরা একটা সুষ্ঠু সমাজ উপহার পেতে গেলে আরো মানুষজনের যেমন কন্ট্রিবিউশন থাকে, মিডিয়া পার্সনদেরও একটা হেভি অংশ তারা জুড়ে থাকে। আমি আশা করবো সাহিত্যিকরা যেমন সাহিত্য দিয়ে মানুষ সমাজ গড়ার বার্তা দেয়, আপনারাও সঠিক খবর পরিবেশন করে এবং গঠনমূলক খবর পরিবেশন করে সমাজ গড়ার বার্তা দেবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।